নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও এবং আজ গোটা দিন যে বিষয়টা নজরে এলো যে আইপ্যাকের দপ্তরে ইডির হানা। সকাল থেকেই আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে ইডির তল্লাশি, পাশাপাশি সল্ট লেকে গোদরেজ হাউসে তার বাড়িতে তল্লাশি। মোট 3টে জায়গাতে তল্লাশি অভিযান চালায়। এতদিন কি দেখা যাচ্ছিল? ইলেকশন এলে, নির্বাচন এলে বিরোধী রাজনৈতিক দলগুলোর যারা মুখ বা প্রধান, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি বলি আপের ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, তাদের বাড়িতে অফিসে তল্লাশি চালানো হয়েছে, কাউকে কাউকে গ্রেফতারও করা হয়েছে, তারা বেশ কিছুদিন জেলও খেটেছেন। কিংবা শিবু সোরেনের ছেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকেও গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল, একেবারে তাকে পদত্যাগ করিয়ে গ্রেপ্তার করা হয়, জেল খাটেন, অবশ্য তিনিও বেরিয়ে আসেন, আবার তিনি এখন মুখ্যমন্ত্রী। এতদিন এটা দেখা যাচ্ছিল। এমন দেখা গেছে যে যে সমস্ত ব্যবসায়িক সংস্থাগুলো তারা বিরোধী, অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে পয়সা দিয়ে, সেই সমস্ত অফিসগুলোর দপ্তরে গিয়ে হানা হয়েছে। কিংবা যারা বিজেপি বিরোধী খবর করেছে তাদের দপ্তরে হানা দিয়ে তাদের একেবারে অফিসটাই বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে হাত বদল করে মালিক পক্ষ বদল হয়েছে, সেই চ্যানেল এখন বিজেপির হয়ে কথা বলছে, তো চ্যানেল চলছে রমরম করে। এটা হয়েছে তো, এনডিটিভির কথা ভাবুন। এই ধরনের ঘটনা, কিংবা যে ডিজিটাল মাধ্যম বিজেপির বিরুদ্ধে কথা বলেছে তাদের জায়গাতে তল্লাশি হয়েছে, তাদের কোথায় কোথায় লু ফলস রয়েছে সেগুলো খুঁজে বার করা হয়েছে। আর এবার যেটা হলো যে আইপ্যাকের দপ্তরে, আইপ্যাক সবাই জানে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে নির্বাচনী রণকৌশল ঠিক করে দেয় বা তারা স্ট্র্যাটেজি ঠিক করে দেয়। কোথাও কোথাও সরকারের কি পরিকল্পনা, মানে প্রশাসনিক কাজেও আইপ্যাকের কিছু ভূমিকা থাকে, কোনো ক্যাম্পেনিং বা এই ধরনের কিছুতে। প্রশান্ত কিশোর তিনি আইপ্যাকের থেকে দূরত্ব বাড়ানোর পরে প্রতীক জৈন তিনি হচ্ছেন এখন আইপ্যাকের কর্ণধার বা মাথা। তো খুব স্বাভাবিকভাবেই এখন তার বাড়িতে, তার অফিসে তল্লাশি চালানো হলো। এবং এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক নজিরবিহীন তাকে দেখা গেল। যদিও বিরোধীরা বলছেন যে তিনি তার দলের কোনো কোনো নেতা যখনই বিপদে পড়েন তখনই তিনি চলে যান। এটা তো একটা লিডারের বড় গুণও বটে একটা দিকে দেখতে গেলে, তাই না? যে তার দলের কেউ যদি বিপদে পড়ে, তাকে যারা হেল্প করছে, যারা তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে, তারা যদি কেউ বিপদে পড়েন তাদের পাশে গিয়ে যদি লিডার দাঁড়ায়, তো তারা অনেক বেশি মনোবল পায়। এই যেমন ধরুন, যখন সুব্রত মুখার্জি কিংবা ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্রদের সিবিআই নিয়ে গিয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন। কিংবা রাজীব কুমার বাড়িতে যখন রেড হয়েছিল তখনও মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে নিয়ে কলকাতায় ধর্ণায় বসেছিলেন। আর এবার একেবারে সরাসরি প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন, সেখান থেকে ফাইল নিয়ে চলে এলেন, যে ফাইলে বলা হচ্ছে যে 2026-এর নির্বাচনী রণকৌশল রয়েছে, প্রার্থী তালিকা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর অভিযোগ করেছেন যে ইডিকে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরি করতেই ইডিকে ব্যবহার করেছে। যখন বিজেপি বলছে যে সাংবিধানিক কাজে হস্তক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইডির দিকে বা বিজেপির দিকে, যে এভাবে তাদের স্ট্র্যাটেজি, তাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। অমিত শাহ তিনি বলেছিলেন 2/3 আসন নিয়ে তারা এই রাজ্যে ক্ষমতায় আসবেন, অর্থাৎ সংখ্যায় ধরলে 196টা আসনে। সেটা কি এইভাবে? কারণ তাদের সংগঠন তো জানেন আপনারা সবাই। এবং এই মাত্র দুদিন আগেই বিজেপি রাজ্য কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি নিয়ে কোথাও কোথাও আবার ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। কোথাও কোথাও পুরনো কর্মীদেরকে সাথে নতুনদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এত দ্রুত এই রাজ্য কমিটি কি কাজ করে সরকারে বসাতে পারবে বিজেপিকে? এ নিয়ে তো প্রশ্ন থাকেই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে এসআইআর এর মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়ার তাল করছে বিজেপি, তথা নির্বাচন কমিশনকে দিয়ে কাজে লাগানো হচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের কি রণকৌশল সেটা ঝেপে দেওয়ার কাজ করছে বা চুরি করার কাজ করছে ভারতীয় জনতা পার্টি। এইভাবে তারা ক্ষমতায় আসতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুটছেন যে এইভাবে নয়, বিজেপি তোমরা যদি জিততে চাও তো পলিটিক্যালি বা ভোটে জিতে ক্ষমতায় আসো।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শুধু যে প্রতীক জৈনের বাড়িতে গেলেন তা নয়, গোদরেজ ওয়াটার সাইডে প্রতীক জৈনদের অফিস, আইপ্যাকের যে অফিস, সেই অফিসে তিনি বসে রইলেন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সেখানে রইলেন, যতক্ষণ না প্রতীক জৈন সেখানে এলেন। পুরনো একটি মামলাতেই ইডির এই তল্লাশি, দিল্লির একটি ঘটনা নিয়ে তল্লাশি। তো বলা হচ্ছে যে কয়লা পাচার নিয়ে তল্লাশি, কিন্তু প্রশ্ন অনেক জাগে যে ভোট এলেই কেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এতটা তৎপর হয়ে ওঠে? সারা বছর এরা কি করে? এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন তুলছেন এটা তো নয়, বারবার এই ঘটনাগুলোই দেখা গেছে। ইডি, সিবিআই কি তদন্ত করছে সেটা আপনারা সবাই জানেন। তদন্ত মতন হলে তো খুব ভালো। যদি সত্যিই কেউ দোষী হয় তাদের বিরুদ্ধে সাজা হোক, তাদের ট্রায়াল হোক, সাজা হোক, কিন্তু তা তো হচ্ছে না। দিনের পর দিন, বছরের পর বছর কেউ জেল খাটছেন, মানুষ ভাবছে যে হ্যাঁ দুর্নীতির তদন্ত হচ্ছে, কিন্তু আফটার সাম টাইম, সেটা 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, তারা জামিন পেয়ে বেরিয়ে চলে আসছেন, সেই মামলা ধামাচাপা পড়ে যাচ্ছে। এটা তো হয়েছে, এ রাজ্যের ক্ষেত্রেই হয়েছে। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ভাবুন, রেশন দুর্নীতি মামলাতে তাকে গ্রেপ্তার করা হলো, জেলও খাটলেন, তারপর জামিন মুক্ত। এখন এই নিয়ে কোনো উচ্চবাচ্য শোনেন না। পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা দুর্নীতি মামলাতে তাকে গ্রেপ্তার করা হলো, কত মানুষের চাকরি চলে গেল, বিচার কি তারা পেয়েছে? 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গিয়েছে। তারা ভেবেছিল বিচার পাবে, পেয়েছে কি? পায়নি। ইডি, সিবিআই তাহলে কি তদন্ত করে? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল, সেটা চুরি হয়ে গেল, সিবিআই আজও তদন্ত করে বার করতে পারলো না যে এই নোবেলটা কে নিয়েছে। ভাবুন একবার, তদন্ত এত ভালো চলে, বিজয় মালিয়া, ললিত মোদিরা আজও বিদেশে দিদার পার্টি করছে, ঘুরে ফিরে যাচ্ছে, এর জন্মদিনে পার্টি করছে। কোথায় তারা? আসছে কি? এসেছে কি? তদন্ত চলছে, সরকারও চলছে প্রায় এতগুলো বছর ধরে, 2014 থেকে আজ 2026, 12 বছর হয়ে গেল। তদন্ত কি চলছে? তাহলে প্রশ্ন তো ওঠা স্বাভাবিক যে ইডি, সিবিআই কে বিরোধীদেরকে জব্দ করতে, নির্বাচনী বৈতরণী পার হতেই বিজেপি ব্যবহার করে। এই প্রশ্নই তো ওঠে, তাই নয় কি? আপনারাই একবার বিচার করে দেখুন সেটা কিনা। মেবি আমি ভুল হতে পারি, আমি ঠিকও হতে পারি। আমি ভুল না ঠিক সেটা আপনারা বিচার করবেন। ধন্যবাদ।